নমস্কার, ৫টার ৫ মিশন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ মিশনের শুরুতে জঙ্গি যোগের খবরে নজর রাখতেই হবে। তার কারণ অসমে STF এর হাতে যারা ধরা পড়েছিল তাদের জেরা করে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, শুনলে চোখ কপালে উঠবেই। ভাবতে পারেন ওপার বাংলা থেকে আইইডি নিয়ে এসে ব্লাস্ট করানোর ছক ছিল, তো আবার আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় সেই বিস্ফোরণ পাঠানোর প্ল্যান ছিল। এবং শুধু তাই নয়, এই বিস্ফোরণ কারা ঘটাবে? ফিদায়ে অর্থাৎ সুইসাইড স্কোয়াড, সব প্ল্যান তৈরি ছিল। ঠিক সময়ে যদি জালে না ধরা পড়তো, অনর্থ ঘটে যেতে পারতো। আর কি জানা যাচ্ছে এই জঙ্গিদের জেরা করে? আমার সঙ্গে রয়েছেন প্রণব। সরাসরি প্রণব, মুর্শিদাবাদ থেকে যখন প্রথম ধরা পড়ে জঙ্গি, তখন ভাবাও যায়নি যে কত বড় একটা প্ল্যান বা কত বড় একটা ছক কষে তারা বসে রয়েছে। যদি ঠিক সময়ে না ধরা যেত, অনর্থ হয়ে যেত, বড় অঘটন ঘটে যেত। এখনো পর্যন্ত সাবকে জেরা করে কি জানা যাচ্ছে? দেখো, STF এর হাতে যে 3জন জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদের, তার মধ্যে হচ্ছে সাবকে গ্রেপ্তার করে কেরল থেকে। সে রাজমিস্ত্রি কাজ করতে হয় এবং এই সাব হচ্ছে তোমার বাংলাদেশি। কিন্তু 10 বছর ধরে এই হরিয়ারপাড়া এবং নওদাতে সে থাকতো, তার কাকার বাড়িতে এবং পিসি বাড়িতে। একে জেরা করে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। সাধারণত বাংলাদেশ থেকে আইডি নিয়ে এসে এই রাজ্যের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করে তা ফাটানোর তাদের এর পরিকল্পনা ছিল। শুধু তাই নয়, এখানকার যুবকদেরকে মগজ ধলাই করে তাদেরকে দিয়ে একটা সুসাইড স্কোয়াড তৈরি করার কিন্তু পরিকল্পনা ছিল বলে কিন্তু জানতে পেরেছে। এবং এই মিনারুল এবং আব্বাস আলী যে দুজনকে গ্রেপ্তার করেছে, এই আব্বাসের যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাতে বসেই কিন্তু পরিকল্পনা করেছিল। এবং আসাম থেকে তোমার বিভিন্ন দামি অস্ত্রশস্ত্র কেনার জন্য তারা কয়েকবার গিয়েছিল, কিন্তু সেখানে অস্ত্রের দাম তোমার বেশ কিছুটা বেশি হওয়ায় তারা সেই পরিকল্পনা ভেস্তে যায়। তারপর তারা আবার ঝাড়খণ্ডের মুঙ্গেরের বেশ কয়েকজন ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেই সমস্ত অস্ত্র তারা নিয়ে এসে বিভিন্ন এই যে স্কোয়াড তৈরি করার ছিল তাদেরকে সাপ্লাই দেওয়ার কথা ছিল। এই ধরনের কিন্তু একাধিক চাঞ্চল্যকর তারা তথ্য পেয়েছে। এবং আব্বাস, যে হরিয়ারপাড়ার যে আব্বাস, সেই আব্বাসের যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাতেই কিন্তু তার জন্য কিন্তু সেখানেই অনেক রাত্রি অবধি তারা এই পরিকল্পনা করত। এবং যে মিনারুল ধরা পড়েছে সেই মিনারুলই কিন্তু এই সমস্ত অস্ত্র কোথা থেকে কিনবে, কোথায় কাকে সাপ্লাই দেবে তার দায়িত্বে ছিল। এবং সে আর এই সাব সে প্রণব একটু সঙ্গে থাকো, আরো ইনফরমেশন নেবো তোমার থেকে। তবে তার আগে চট করে একবার আপনাদের দেখিয়ে রাখি স্বীকারোক্তিতে কি জানা যাচ্ছে। বলছেন যে ঝাড়খণ্ডের বেআইনি অস্ত্র কারবারিদের সঙ্গে ডিল করা হয়েছিল এবং সেখান থেকে মুঙ্গের থেকে অস্ত্র কেনার পরিকল্পনা। শুধু তাই নয়, অসম থেকে অত্যাধুনিক অস্ত্র আর বোমা তৈরির কাঁচামাল পাঠানো হয়েছিল বাংলাদেশে। সেখান থেকে আইডি নিয়ে এই রাজ্যে নিয়ে এসে এ রাজ্যের বিভিন্ন জায়গায় প্ল্যান্ট করার আশঙ্কা রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যেত এবং সেটা মনিরুলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হয়েছিল বাংলাদেশ থেকে আইডি নিয়ে এসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ফিদায়ে বানানোর ছক ছিল যুবকদের মগজ ধোলাই করে, অর্থাৎ সুইসাইড স্কোয়াড, যাদের মাধ্যমে এই ব্লাস্টগুলো করানো হবে বলে আশঙ্কা করা হচ্ছিল। বড় মাপের নাশকতার ছক ছিল এবং সবাইকে তো এখনো ধরা সম্ভব হয়নি। সবচেয়ে বেশি টেনশনের তা হলো যে এখনো পর্যন্ত এই আনসারুল্লাহ বাংলা টিমের আরো অনেক অ্যাক্টিভ মেম্বার তারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। কোথায় রয়েছে কেউ জানে না। এই যে সাবের কথা বলা হচ্ছে, সাবের বোন সাদিয়া, যাকে নিয়ে মাথা ব্যথা, প্রণবের সঙ্গে কথা বলবো, প্রণবের থেকে জানার চেষ্টা করব। প্রণব, এই যে সাদিয়ার কথা বলা হচ্ছে, সাদিয়া সম্পর্কে এখনো পর্যন্ত কি ইনফরমেশন রয়েছে? দেখো, বাংলাদেশ থেকে সে এখানে এসেছিল এবং একবার বাংলাদেশ থেকে আসার সময় সে লালগোলা পুলিশের হাতে ধরা পড়ে এবং জেলও খাটে এবং তারপর কিন্তু সে ছাড়া পেয়ে আবার বাংলাদেশে ফিরে যায়। তারপর আবার সে ফিরে আসে এবং হরিয়ারপাড়াতে সে কিন্তু বিয়ে করে এবং তার এক সন্তানও হয়। তারপর কিন্তু সে আবার পালিয়ে যায় এবং সে কিন্তু পুরোপুরি এই টিমের সঙ্গে যুক্ত ছিল এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান এবং বাংলাদেশে এবং ভারতে তার বিভিন্ন জায়গাতে অবাধ যাতায়াত ছিল বলে কিন্তু জানতে পেরেছে। এবং সাবের যে মোবাইল এবং তোমার এই মিনারুল এবং আব্বাসের যে মোবাইল বাজেয়াপ্ত করেছে,
সেই মোবাইলে কিন্তু তাদের যে কথোপকথন বা চ্যাট সেটা কিন্তু সাবেয়ারকে কিন্তু তোমার উপস্থিতি লক্ষ্য করেছে এবং তাদের সঙ্গে যে জঙ্গি কার্যকলাপে সে যুক্ত ছিল সেটা কিন্তু জানতে পেরেছে এবং সাদেয়া কোথায় রয়েছে সেটা কিন্তু এখন খুঁজে বের করার চেষ্টা করছে। সাদেয়া কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, কারণ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদেয়া এর আগেও এপার ওপার করেছে বেশ কয়েকবার। ঠিক যেরকম এপার ওপার করার জন্য জাল নথি জোগাড় করে মানুষ, সেরকমই জাল আধার কার্ড, ভুয়ো পরিচয়পত্র নিয়ে 11 জন অনুপ্রবেশকারী দিল্লিতে অ্যারেস্টেড। দিল্লিতে অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস, অর্থাৎ কিভাবে তারা দিল্লি পৌঁছলো, কাদের মাধ্যমে পৌঁছলো, এই হ্যান্ডলার কারা, এই সব কি জানা সম্ভব হয়েছে? দিল্লি পুলিশ বা স্পেশাল ব্রাঞ্চ তারা কতদূর ক্র্যাক করতে পেরেছে, কারা নিয়ে আসতো তাদের, সেটা জানা সবচেয়ে বেশি জরুরি। হ্যান্ডলারদের জানতে পারলে, দালালদের চিনতে পারলে তাহলেই এই চক্র বন্ধ করা সম্ভব হবে। নেটওয়ার্ক কিভাবে কাজ করতো জেরা করে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে কিভাবে ওই 11 জন পৌঁছলো দিল্লিতে। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, আমার সহকর্মী। মৈত্রেয়ী, কি আপডেট রয়েছে আমাদের কাছে? দেখো, এখনো পর্যন্ত অতনু যেটা জানা যাচ্ছে যে এই যে চক্র তারা তাদের সঙ্গে বেশ কিছু বাংলাদেশিও যুক্ত ছিলেন এবং তারা মূলত জঙ্গল পথে এবং এক্সপ্রেসওয়ে ধরে অনুপ্রবেশকারীদেরকে তারা নিয়ে আসতেন এবং তারা তথ্য প্রযুক্তির দিক থেকে তাদের মধ্যে বেশ কিছু টেকসাভি লোকও তাদের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন ফেক যে ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ফেক ওয়েবসাইট থেকে বেশ কিছু ইউআরএল কপি করে তারা সেখান থেকে আধার এবং ভোটার কার্ডের মতো জরুরি পরিচয়পত্র তারা বানাতেন এবং তাদের ভারতীয় পরিচয়পত্র দেওয়া হতো। এবং এই চক্র বেশ সুদূর প্রসারী। এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই 11 জনকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং দিল্লি পুলিশের যেটা অনুমান যে এই চক্রের সঙ্গে যুক্ত আরো অনেকে রয়েছে যাদেরকে আগামী দিনে তারা ট্র্যাক করতে চাইছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তদন্ত কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে খুব বেশি মুখ খুলছে না, তবে তারা জানাচ্ছেন যে এই চক্র যে অনেক বড়, অনেক সুদূর প্রসারী সেটা তারা আন্দাজ পেয়েছেন এবং প্রচুর এরকম অনুপ্রবেশকারী রয়েছেন যারা ভুয়ো নথি নিয়ে এই মুহূর্তে রাজধানী শহর দিল্লি এবং তার আশেপাশের জায়গায় তারা ছড়িয়ে পড়েছেন। ধন্যবাদ। पांच बांग्लादेशी, जिसमें 2 मेल 3 फीमेल और 6 अन्य लोग हैं जिन्होंने उनकी मदद करी थी। ये लोग जंगल के रास्ते इंडिया एंटर करते हैं, फिर वहाँ पे नियरेस्ट टाउन जाके इनको एक सेंटो शेख हमारा जो आदमी था, जिनके एजेंट वहाँ पे पैसा पकड़ाते हैं और एक फर्जी सिम कार्ड देते हैं, साथ ही साथ एक फर्जी आधार कार्ड भी देते हैं। उससे ये लोग ट्रैवल करते हुए दिल्ली पहुँचते हैं। दिल्ली आके ये आधार कार्ड में जो फर्जी बर्थ सर्टिफिकेट वाला नेटवर्क है, उससे नकली बर्थ सर्टिफिकेट बना के आधार कार्ड अपने नाम से बनवा लेते हैं प्रॉपरली। 228 सर्टिफिकेट अब तक 2 अकाउंट से जनरेट हो चुके हैं। टोटल तो शायद हजारों में रन करेंगे इसके अंदर। 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক ছিল, তাহলে কি শ্যাডো ওয়ার, অর্থাৎ জঙ্গি সংগঠনের মাধ্যমে অশান্তি ছড়ানোর চেষ্টা, নাশকতার চেষ্টা? প্রশ্ন উঠবে তার কারণ একের পর এক জঙ্গি এখানে ধরা পড়ছে, অনুপ্রবেশকারী ধরা পড়ছে, আর ওপার বাংলা থেকে নেতারা দিচ্ছেন হুমকি সরাসরি। বিএনপি যুবনেতা কি বলছেন শুনুন। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো না। যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছাড়খাড় হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। আমরা সংগঠিত রয়েছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য 18 কোটি সৈন্য প্রস্তুত রয়েছে। রংপুর থেকে খবর আসছে, সেখানে ধর্মীয় স্থানে কীর্তন করতে দেওয়া হচ্ছে না, কট্টরপন্থীরা বন্ধ করে দিচ্ছে, কীর্তন করা যাবে না। আর ওপারের রাজনৈতিক নেতারা তারা হুমকি দিচ্ছেন ভারতকে, শুনুন। এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি এরা কি গুম ছিল ভারতে? শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন
পার্শ্ববর্তী দেশ। তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে হবে, নাহলে ভারতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, মধুর সম্পর্ক খারাপ হয়ে যাবে। হুমকি যখন উপাস থেকে আসছে, তখন এই শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে এদেশের রাজনৈতিক নেতারা কি বলছেন জানা প্রয়োজন, শোনানো প্রয়োজন। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। প্রসঙ্গ শেখ হাসিনাকে প্রত্যর্পণ, প্রসঙ্গ ওদেশ থেকে কট্টরপন্থীদের হুমকি। শুনুন। ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত। তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 5ই আগস্ট থেকে আজ অবধি যা চলছে এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প জি এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র, তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। আরো এক রাজনৈতিক নেতা, তারও বক্তব্য শোনাবো। যখন ওপার থেকে হুমকি আসছে, হাস্যকর আস্ফালন আসছে, কুণাল ঘোষ কি বলছেন? বাংলাদেশে খারাপ কাজ হচ্ছে, খারাপ কথাবার্তা বলা হচ্ছে। তারা ইতিহাস এবং কৃতজ্ঞতা ভুলে ভারতকে তাদের একাংশ কেউ কুৎসিতভাবে আক্রমণ করছেন, প্ররোচনা দিচ্ছেন। তো কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার যদি এগুলো থামাতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এই ধরনের কথাবার্তা, খারাপ কাজ এগুলো চলতে থাকবে। এটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা। বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা যে কথাগুলি বলছেন কতটা বিপজ্জনক এবং বিভ্রান্তিকর। আজকে আপনারা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন। বাংলাদেশ থেকে ঢুকেছে ত্রিপুরায়, সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল। ত্রিপুরা থেকে ট্রেন ধরছে দিল্লি আর কলকাতার জন্য। তো ত্রিপুরাটায় কাদের সরকার? কিছু গ্যাং নাকি 7-8 বছর ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে। সীমান্তকার অমিত শাহ বিএসএফ এর কতজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায়, যারা এদেরকে এইভাবে ঢুকিয়ে আবার তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবার কাজ করছে। এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না? বড় বড় কথা বলছেন। কট্টরপন্থীরা ওপার থেকে হুঁশিয়ারি দিচ্ছে, হাস্যকর সব হুমকি দিয়ে যাচ্ছেন। গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগর মেলার জন্য গঙ্গাসাগরে এসে পৌঁছেছেন সন্ন্যাসীরা। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে ওদেশে, তারা কি বলছেন। তারা ভারতকে হুমকি দিচ্ছেন, তো ওদেশ থেকে তো ভারতকে হুমকি দেওয়া হচ্ছে। শুনুন তারা কি বলছেন। इसको सरकार रोका जाए, कोई सख्त कदम उठाया जाए, मार जाए हमने को। नागा फोर्स को दो ना 1 घंटे के अंदर समाप्त कर देंगे सारा, 1 घंटा के अंदर। गलत हो रहा है, ये गलत हो रहा है। ये हम मानेंगे, ये सनातन धर्म के ऊपर जो है ना अत्याचार है। यूनुस सरकार को क्यों बता रहा है? यूनुस सरकार को कोई बात बांग्लादेश से कोई चेतावनी दिया? ये तो केंद्र सरकार को बताना चाहिए। वहाँ हमको तो वो अनुमति दे केंद्र सरकार, आगे बढ़े तो हम आगे बढ़ेंगे। একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং অনুপ্রবেশে কড়া কড়া নজরদারি রয়েছে। উৎসবের মরশুম, তো সেই উৎসবের মরশুমে কোথাও কোনো নিরাপত্তার ফাঁক ফোকর থাকছে না। তো তদন্তকারী পুলিশ আধিকারিকরা তারা রাস্তায় নেমে দেখছেন, কারণ কাল তো বড়দিন। আর আজ ক্রিসমাসের অল রোড গোজ টু পার্ক স্ট্রিট। তো আমরাও সেই পার্ক স্ট্রিটের ছবি দেখাবো আপনাদের, বিরতির পর সঙ্গে থাকুন। আলো ঝলমলে রাজপথ, গলিপথ সেজে উঠছে। লাল রঙের আধিক্য বেশি, তার কারণ সান্টাক্লজের পছন্দ যে লাল রং, লাল জ্যাকেট, লাল টুপি, আর তাই লালে লালে সেজে উঠেছে সবাই। আর তার সঙ্গে ক্রিসমাস ট্রি, বিভিন্ন মলে রাস্তায় দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি। আর পার্ক স্ট্রিট, ওই যে সব রাস্তা গিয়ে পৌঁছয় পার্ক স্ট্রিটে, অন্তত বড়দিনের দিনে। পার্ক স্ট্রিটের ছবি চট করে একবার দেখে নেওয়া যাক। মানুষ, লালের কথা বলছিলাম, আমার সহকর্মী মানুষও লালে সেজে উঠেছে।
পার্কস্ট্রিট মানেই বোধহয় লালের আধিক্য বেশি আজ। তো মানুষ ক্রিসমাসের আগের দিন অর্থাৎ ক্রিসমাস ইভ এখন থেকেই তো দেখছি জমজমাট। আমি দেখছি নিরাপত্তার জন্য প্রচুর সতর্কতা, প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মানুষও আসছেন, কিছু কিছু মানুষ আসছেন, কিছু কিছু আসতে এখনো বাকি রয়েছে। কি দেখতে পাচ্ছ বিকেল 5টা ক্রিসমাস ইভে? একদম তুমি বলেছো, সঠিক বলেছো অতনু। অর্থাৎ পার্ক স্ট্রিট মানে আমরা জানি ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট, মানে একে অপরের সঙ্গে পরিপূরক। এবং পার্ক স্ট্রিট কিন্তু প্রতি বছরের মতনই সেজে উঠেছে। তো আজকে কেন বলবো অতনু, বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট কিন্তু সেই নিজের মুডে রয়েছে, আলোকমালায় সেজে উঠেছে। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর আলোকসজ্জা, লাইটিং যেমন রয়েছে পার্ক স্ট্রিট জুড়ে, অন্যদিকে তুমি যেটা বলছিলে আঁটো নিরাপত্তা। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে, কারণ পার্ক স্ট্রিট কিন্তু এখনো ওয়াকিং স্ট্রিট হয়নি, অর্থাৎ পার্ক স্ট্রিট দিয়ে এখনো গাড়ি চলছে। কিছুক্ষণ পরে আমরা জানি যে পুলিশ ব্যারিকেড দিয়ে পার্ক স্ট্রিটকে ঘিরে দেবে এবং ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে। এবং যেটা তুমি বলছিলে লাল টুপিতে লাল পোশাকে সেজে মানুষ কিন্তু ভিড় করছে পার্ক স্ট্রিটে, এরকম কিছু মানুষকেও দেখাবো, তারা রয়েছেন এবং তারা এনজয় করছেন। কেমন লাগছে পার্ক স্ট্রিটে এসে? আর পার্ক স্ট্রিটে না এলেই কি ক্রিসমাসটা ঠিক কমপ্লিট হয় না? একদমই না, কলকাতা মানেই হচ্ছে পার্ক স্ট্রিটে আসা। ক্রিসমাস ইটস ম্যান্ডেটরি। অন্যবার বন্ধুদের সাথে আসি জেনারেলি, এবার মা বাবা বোনের সাথে এসছি, তো খুবই ভালো লাগছে। মানে পার্ক স্ট্রিটের সাথে অন্য কোনো জায়গায় তুলনা তো হয় না ক্রিসমাসে। একদম আমরা জানি যে রাত পোহালেই বড়দিন এবং তার আগে আর মিডনাইট মাস রয়েছে এবং কি প্ল্যান রয়েছে, কারণ এখনো একটু হলো ভিড় কম পার্ক স্ট্রিটে। হ্যাঁ, সে তো ডেফিনেটলি অ্যালেন পার্কটা বন্ধ বলে একটু দুঃখ লাগছে, বাট প্ল্যান মানে ক্রিসমাসে পার্ক স্ট্রিটে আসা মানে খাওয়া দাওয়া তো হবেই। ক্রিসমাস কেক এখান থেকে খাবো কোনো দোকানে, তারপর মোকাম্বো বা পিটার ক্যাট অ্যাজ ইউজুয়াল, মানে ওটা খুব পেটেন্ট আর কি যে ক্রিসমাসের সময় এটা করতেই হয়। আর আলো, ভিডিও অ্যান্ড এটা তো লেগেই আছে ডেফিনেটলি। ওটা তো এখন জেনজির আর কি মোস্ট ইম্পর্টেন্ট থিং, তো ওটা ভুললে কি আর হয়? একদম অতটুকু তুমি যেটা শুনতে পেলে যে খাওয়া দাওয়া ঘোরাফেরা তো রয়েছে, তারপর ফটো সেশন, রিলস এগুলো হবে না, তা তো হতেই পারে না। তাই মানুষ কিন্তু সেই চেনা মুডে উৎসবের আনন্দে কিন্তু ধীরে ধীরে পার্ক স্ট্রিট কি হচ্ছে এবং পুলিশও কিন্তু চেষ্টা করছে। যত আরো সন্ধে থেকে রাতের দিকে যাব তত দেখা যাবে পার্ক স্ট্রিট আরো জমজমাট হয়ে উঠেছে। তো সেই পার্ক স্ট্রিটে এত মানুষ যে আসছেন, তো এত মানুষের নিরাপত্তার দিকটা তো দেখতে হবে। এত মানুষের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ সতর্ক হয়ে রয়েছেন। কি রয়েছে চট করে একবার দেখে নিই। শহর জুড়ে 3000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকছেন আজ এবং আগামীকাল। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রত্যেকবারের মতোই গোয়েন্দা বিভাগের নজরদারি থাকছে এবং সিপি মনোজ ভার্মা সহ পদস্থ আধিকারিকরা রাস্তায় থাকবেন। ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে, ওয়াচ টাওয়ার থাকবে। একাধিক জোনে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিট এবং রাস্তা। প্রতিটি জোনের দায়িত্বে ডিসি পদমর্যাদার অফিসার থাকবেন। অতিরিক্ত সংখ্যায় মহিলা পুলিশ কর্মী মোতায়েন থাকছে, উইঙ্গার বাহিনী থাকছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে বেশ কিছু জায়গায়। 200 পুলিশ পিকেট, কিউআরটি, 7টা ওয়াচ টাওয়ার থাকবে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং স্নিফার ডগ থাকবে। পার্কস এবং রেস্তোরাঁর সামনে উইনার্স বাহিনী থাকবে। যেমন বলছিলাম আপনাদের, চার্চ ভিক্টোরিয়া ময়দান, চিড়িয়াখানায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আর যান চলাচল নিয়ন্ত্রণ হবে কিভাবে চট করে একবার দেখে নেওয়া যাক যান চলাচল কিভাবে নিয়ন্ত্রিত হবে। জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট যান চলাচল নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল করা হবে সেখানে। আবার উড স্ট্রিট থেকে যদি আমি পার্ক স্ট্রিট হয়ে যদি আমি যেতে চাই মিডলটন স্ট্রিটে, সেক্ষেত্রে রাস্তা কিন্তু বন্ধ থাকছে। বড়দিনের দিন রাস্তা বন্ধ থাকছে। বড়দিন মানে সান্টা ক্লজ, জিঙ্গল বেল, আর বাঙালি খাওয়া ছাড়া তো অন্য কিছু কোনো উৎসব ভাবতেই পারে না। তাহলে কেক তো হবেই, কেক মাস্ট। তো যদি নতুন কেকে পুরনো গন্ধ পাওয়া যায়, নস্টালজিয়ার ছোঁয়া পাওয়া যায়, আমরা খুঁজে দেখলাম। দেখুন, তিলোত্তমা সেজে উঠেছে বড়দিনে। আর 122 বছর ধরে এখনো পর্যন্ত নাহুমসের বাইরে সেজে গিয়েছে মানুষের লম্বা লাইন। এই যে অপেক্ষা করছেন তারা, কেউ 3 ঘন্টা 4 ঘন্টা, অনেকেই বলছেন যখন এই নাহুমসের কেক তারা মুখে নেন তখন এই অপেক্ষা তুচ্ছ হয়ে যায়।
কতক্ষণ লাইন দিয়েছেন প্রায়? 2 ঘন্টা। কত বছর আসছেন? 35 বছর তো বটেই। কেন প্রতি বছর এরকম আশা? এই কেক খেয়ে অন্য কোনো জায়গার টেস্ট মেলে না, প্রথম কথা। আর দ্বিতীয়, এখানের কেকের সাথে কারোর তুলনাই হয় না, যার জন্য বছরে একবার যতদিন পারছি। এখানে যে টেস্ট আমি পাই সেটা অন্য কোথাও পাই না, তো সেই জন্য এখানে আসা। এইটা তো শুধু কেক পেস্ট্রি কিনবার জন্য বা প্লাম কেক কিনবার জন্য না, এটা অনেক মানুষের রিচুয়াল। এখানে প্রচুর মানুষ যাদের বাবার সাথে আসতো ছোটবেলায়, তারা এখন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে। তারপরে বড় হয়ে এক্সপেক্ট করা হয়তো ওই এস ওয়াজেদ আলীর ওই সেই ট্র্যাডিশন কি সমানে চলিতেছে, ওই সেম ব্যাপার। স্পেশাল রিচ ফুড কেক যেটা প্রতি বছরই হয়, আমাদের তো গত বছর না, এটা বহু বছর ধরে স্পেশাল ফুড কেকটা যায়, এটারই ডিমান্ড বেশি, লোকে এটাই চায়। যারা এগুলো জানে আগে থেকে কিনে নিয়ে চলে যায়, তারা 23-24 আসে না। বলতে পারেন এক ধরনের ক্রিসমাস ক্রেজিনেস। কেমন প্রায় 1.5 ঘন্টার উপরে আমি লাইনে দাঁড়িয়ে আছি, বা আমি এর আগেও একদিন এসেছি, এসে লাইনে দাঁড়িয়েছি, তারপরে আবার ফেরত চলেও গিয়েছি। মানে প্রতি বছরই এটা আমার ক্ষেত্রে হয়, বা আমার মতন অনেকেরই হয়, বা তবুও বোধ হয় পাগলামিটা ছাড়া যায় না। এখন অলরেডি আমি জানি রিচ ফ্রুট কেক শেষ হয়ে গিয়েছে, তবু দাঁড়িয়ে আছি। যা হোক, কিছু তো কিছু একটা নিয়ে যাব, বাড়ির সবাই খুশি হবে, আর ক্রিসমাস সেলিব্রেশনস, নিউ ইয়ার সেলিব্রেশনস, এই আর কি। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।